সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি অশোকনাথ, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা ব্যাকরণ বইটি। আমি বলবো তোমরা যে যেখানে আছো সকলে বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইটি নিয়ে দ্রুত পড়ার টেবিলে বসে পড়ো। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে বাংলা ভাষার রীতি ও বিভাজন। এটি হচ্ছে তোমাদের পরিচ্ছেদ 3, বাংলা ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ 3। আচ্ছা, আমরা আগের ক্লাসে আমরা ভাষা নিয়ে পড়েছি, আজকে আমরা পড়ব ভাষার রীতি। প্রত্যেকটি ভাষারই পৃথিবীতে দুটি রীতি আছে, একটা হচ্ছে মুখে বলার আর হচ্ছে খাতায় লেখার। আমরা যেভাবে মুখে কথা বলি সাধারণত ঘরে বা বাসায় বা বাড়িতে গ্রামে গঞ্জে, সে ভাষায় আমরা আবার লেখা সম্ভব না। আবার বই পুস্তকে যেভাবে লেখা হয়, যে ভাষায় লেখা হয়, আবার মুখের খাতায় একটু পার্থক্য থেকে যায়। ভাষাতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। বাংলা ভাষার রীতি ও বিভাজন, এই ভাষাটাকে দুটি রীতিতে বিভক্ত করা হয়। এটা হচ্ছে কথ্য রীতি আর এটা হচ্ছে লেখ্য রীতি। কথ্য রীতি মানে হচ্ছে কথা বলার যে রীতি, আর লেখ্য রীতি হচ্ছে লেখার যে রীতি। সেটা হচ্ছে দুটা রীতি। আচ্ছা, এখন এই কথ্য রীতিকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। আচ্ছা, আদর্শ কথ্য রীতি, আঞ্চলিক কথ্য রীতি। আদর্শ কথ্য রীতি সেটা আমরা কি দেখব। আবার লেখ্য রীতিকে কয়েকভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রমিত রীতি, হচ্ছে সাধু রীতি, কাব্যরীতি। কাব্যরীতি আবার দুই প্রকার, পদ্য এবং গদ্য। আচ্ছা, এগুলো আমরা একটু হালকা আলোচনা করব, তাহলে বিষয়গুলো আরো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখো যে কথ্য রীতি যদি আমরা ধরি, কথ্য রীতি মানে হচ্ছে যেটা দ্বারা আমরা কথা বলি, সেটাই যে রীতিতে ভাষার যে রীতিতে আমরা মুখে কথা বলি সেটা হচ্ছে কথ্য রীতি। এখন আমরা কথা দুইভাবে বলি, একটা হচ্ছে আদর্শ কথ্য রীতি, একটা আঞ্চলিক কথ্য রীতি। আদর্শ কথ্য রীতি হচ্ছে সাধারণত আমরা অফিসে, আদালতে বা দাপ্তরিক কাজে বা বক্তৃতায় বা আলোচনায়, টিভি টক শোতে, রেডিও টেলিভিশনে যে ভাষায় আমরা কথা বলি সে হচ্ছে আদর্শ কথ্য রীতি। এটা আদর্শ মান, যেটা বাংলাদেশের সব মানুষ যেটা বুঝতে পারবে সহজে, ব্যবহার করতে পারবে সহজে, সেটা হচ্ছে আদর্শ কথ্য রীতি। আমরা যে স্কুল কলেজে যে ভাষায় কথা বলি বা যে ভাষায় পড়াশোনা করি সেটা হচ্ছে আদর্শ কথ্য রীতি। আবার এর পাশাপাশি আমরা প্রত্যেকে, আমাদের একটা গ্রামের বাড়ি আছে, আমরা গ্রামে গিয়ে বা আমরা বা আমাদের মা বাবারা দেখবে অন্য একটা ভাষায় কথা বলছে, একই বাংলা ভাষা। সেটা হচ্ছে যেমন যদি হয় চট্টগ্রামের গ্রামেগুলোতে গিয়ে সাতকানিয়া, লোহাগাড়া বা ফটিকছড়ি, ওই যে যাদের গ্রাম সেখানে গিয়ে তারা আরেকটা ভাষায় কথা বলবে। যারা নোয়াখালী আছে, নোয়াখালীর ভাষায় মানুষ আরেকটা ভাষায় কথা বলে, একই বাংলা ভাষা। সিলেট অঞ্চলে দেখবে ওদের ভাষাটা বাংলা হলেও একটু যেন অন্যরকম। এই যে অঞ্চল ভেদে ভাষার যে একটা পরিবর্তন, সেটা হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি। আঞ্চলিক কথ্য রীতি, একই বাংলা ভাষা কিন্তু অঞ্চল বা স্থানগত কারণে সেটা একটু পরিবর্তন হয়েছে। এটা না হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি, এটাকে উপভাষাও বলা হয়ে থাকে। তোমরা পরীক্ষায় একটু মনে রাখবে, নৈর্ব্যক্তিক পরীক্ষা আসে প্রায় সময়, উপভাষা কি? এই আঞ্চলিক ভাষাটাই হচ্ছে একটা উপভাষা, আর এটা হলো আঞ্চলিক কথ্য রীতিও বলা হয়। তাহলে আমরা বললাম, এতক্ষণ কথ্য রীতিটা জানলাম। এখন আমরা দেখব লেখ্য রীতি। ভাষাটা থেকে যে আমরা ব্যবহার করি, আমরা যে লিখি কাগজে কলমে, পেপার পত্রিকায়, বই খাতায় যে আমরা লিখি,
তার কিছু নিয়মাবলী রয়েছে। সেটা লেখ্যরীতি প্রথমে হচ্ছে প্রমিত রীতি, সাধুরীতি, কাব্যরীতি। প্রমিত রীতি হচ্ছে আর কিছুই না, আমরা যেটাকে চলিত রীতি বলছি, আগে বলা হতো চলিত রীতি। চলিত রীতির যে চলিত ভাষায় আমরা যে কথাগুলো বলি তার একটা শুদ্ধ রূপ হচ্ছে প্রমিত রীতি, যেটা সর্বজনগ্রাহ্য, সকলের কাছে সহজে বোধগম্য, সকলের কাছে ব্যবহার উপযোগী, সেটা হচ্ছে প্রমিত রীতি। যেমন বইয়ের ভাষা, বই যে ভাষায় লেখা হয় আমাদের সাধারণ বইগুলো, সেগুলো হচ্ছে প্রমিত রীতি। বা নাটকের সংলাপ বা বক্তৃতার আলোচনা, যে শুদ্ধ ভাষায় যে কথাগুলো মানে লেখা হয়, বলা হয়, সেটা হচ্ছে প্রমিত রীতি। হ্যাঁ, এটাও চলিত রূপ। চলিত রূপের একটা শুদ্ধ রূপটাই হচ্ছে আসলে প্রমিত রীতি। এটা আর কোনো বিষয় বিশেষ কিছু নয়। 2 নম্বর হচ্ছে সাধুরীতি। সাধুরীতি তোমরা সকলে জানো যে আমাদের যে আগের যুগের আগে মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তোমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত এবং রবীন্দ্রনাথের কিছু লেখা তোমরা পড়েছ, দেখবে একটা বিশেষ নিয়মে লেখা হতো, সেটা হচ্ছে সাধুরীতি। আমি একটু ভেঙে দেখাবো একটু পরে, তাহলে আরো ভালো করে বুঝবে। হ্যাঁ, আর এটা হচ্ছে কাব্যরীতি। কাব্যরীতিটা কি? কাব্যরীতি হচ্ছে কবিতা লেখার যে একটা রীতি আছে, কবিতা লেখার একটা ভাষা আছে, একই বাংলা ভাষা, কিন্তু তাদের একটা ভাষা আছে, একটা ছন্দ আছে, একটা তাল আছে। আবার কিছু এখন বর্তমান যুগে কিছু লেখা কবিতা লেখা হয় গদ্যের মতো করে, কোনো মানে মিল না রেখে এক লাইনের পর গদ্যের মতো করে কবিতাগুলো, আধুনিক কবিতাগুলো লেখা হয়, সেটা একটা ভাষা। তাহলে এটা যখন মিল রেখে কবিতা যখন মিল রেখে লিখে লেখা হয় তখন সেটা হচ্ছে পদ্য ভাষা রীতি। সেজন্য কাব্যরীতিকে দুভাগে ভাগ করা হয়েছে, পদ্য রীতি আচ্ছা গদ্য ভাষা রীতি। এ হচ্ছে আমাদের মূল বিষয়। এখন তোমরা এগুলো বুঝতে পারবে আদর্শ কর্তৃত্ব আঞ্চলিক। আমি একটু প্রমিত রীতি সাধুরীতির বিশেষ কতগুলো পার্থক্য আছে সেগুলো একটু আলোচনা করি। সাধুরীতিতে যে বিষয়গুলো সবচেয়ে বেশি উল্লেখ করার মতো সেটা হচ্ছে সাধুরীতিতে ক্রিয়াপদ। ক্রিয়াপদের একটু বিশেষ ব্যবহার আছে। যেমন যেমন কর একটা ক্রিয়া, কর কর একটা ক্রিয়াপদ। এই ক্রিয়াপদটাকে যখন সাধু ভাষায় লেখা হবে এটা একটু মানে বড় হবে। দেখো বিভিন্ন রূপ হবে, করিয়া, করিতেছি, করিয়াছিলেন। এই যে করিয়া, করিতেছি, করিয়াছিলেন, করিতে থাকিবে, হ্যাঁ, এভাবে একটু দীর্ঘ হবে, একটু বড় বড় করে লিখতে হবে। সেটা হচ্ছে সাধুরীতির বৈশিষ্ট্য। আরো অনেক দেওয়া যায়, তোমার বইতে আরো অনেক উদাহরণ আছে, আমি 2-একটা বুঝালাম, তুমি বইটা পড়লেই বুঝবে। এটা হচ্ছে সর্বনাম পদ। সর্বনাম পদে হ থাকে। 2টা বৈশিষ্ট্য, 1, 2। একটা হচ্ছে ক্রিয়াপদ দীর্ঘ হবে, আর 2 হচ্ছে সর্বনাম পদে হ থাকবে। যেমন ইহারা, যাহার, তাহারা। কেমন? এটা হচ্ছে এই যে হ, সব জায়গায় দেখবে একটা হ থাকবে। ইহারা, তাহারা, যাহারা, সবগুলোর মধ্যে একটা সাধারণত একটা হ থাকবে। এটা হচ্ছে সাধুরীতির কয়েকটা 2টা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে সাধুরীতি যদি তুমি বুঝতে পারো, প্রথমে আমি সাধুরীতিটা দেখালাম, প্রমিত রীতিটা বুঝতে পারবে, সেগুলো এর বিপরীত হবে। যেমন প্রমিত রীতিতে কি থাকবে? ইহারাটা হটা থাকবে না, মানে ইহারাটা হয়ে যাবে এরা,
যাহারাটা হয়ে যাবে যাহারটা যার, তাহারা হবে তারা, যারা, এটা হয়ে যাবে। মানে হটা থাকবে না, 1 নম্বর। 2 নম্বর বলছি যে করি, এটা ক্রিয়াপদটা ছোট হয়ে যাবে। যেমন কর, কর ক্রিয়াপদটা হয়ে যাবে করিয়া আছে, এটা হয়ে যাবে করে। করিতেছি আছে, হয়ে যাবে করছি। করিয়াছিলেন হয়ে যাবে করেছিলেন। এ হচ্ছে প্রমিত রীতি। তাহলে সাধু রীতি, প্রমিত রীতি। আর প্রমিত রীতিতে আর একটা বিষয় হচ্ছে, যেমন কিছু শব্দ আছে তৎসম শব্দ শুধু সাধু ভাষা ব্যবহার করে, যেমন চন্দ্র, বৎসর, চন্দ্র, বৎসর, এরকম কিছু শব্দ আছে তৎসম শব্দ, সেগুলো শুধু সাধু ভাষা ব্যবহার করা যাবে। কিন্তু প্রমিত রীতিতে এটাকে চলিত ভাষায় করলে হয়ে যাবে চাঁদ, আবার বৎসর। প্রমিত রীতির সুবিধা হচ্ছে তুমি বৎসরও লিখতে পারবে, বছরও লিখতে পারবে, চন্দ্রও লিখতে পারবে, চাঁদও লিখতে পারবে, দুইটা ব্যবহার করতে পারবে। কিন্তু সাধু ভাষায় লিখতে হলে এগুলো লিখতে হবে, চন্দ্র, বৎসর এটা লিখতে হবে। এটা একটা পার্থক্য। আর হচ্ছে কিছু শব্দ আছে, যেমন প্রমিত রীতির মধ্যে আমরা চলিত ভাষায় কিছু শব্দ বলি ধুলো, পুজো, তুলো, মুখের কথা এগুলো বলি। কিন্তু প্রমিত ভাষায় লেখার ক্ষেত্রে এগুলো একটু এড়িয়ে চলতে হবে। যেমন পুজোকে বলতে হবে পূজা, ধুলোকে বলতে হবে ধুলা, তুলোকে বলতে হবে তুলা। এই জাতীয় কিছু শব্দ ব্যবহার করতে হবে। এটা হলো মোটামুটি আমাদের সাধু ও প্রমিত রীতি। এরপর আমরা আসবো কাব্যরীতি। কাব্যরীতিটা হচ্ছে তোমরা আর কিছুই না, তোমরা জানো, ইতিমধ্যে আমি বলেছি, কাব্য আমাদের ভাষার যে প্রথম, আমরা যে ভাষায় বাংলা ভাষায় কথা বলছি তার প্রথম লিখিত রূপ হচ্ছে একটা কবিতা। আমি আগের ক্লাসে বলেছিলাম, সেটা হচ্ছে চর্যাপদ। তোমরা সকলেই জানো এই চর্যাপদ হলো একটা কবিতার বই, একটা কাব্য, একটা গান, সঙ্গীত। আমরা প্রথম লিখিত ভাষার লিখিত রূপ পেয়েছি এই কাব্যের মাধ্যমে। তাই আমাদের কাব্যরীতিটা একটু জানতে হবে। এখন এই আজকে থেকে প্রায় 1000-1000 বছর আগে 650 খ্রিস্টাব্দে বলা হচ্ছে, প্রথম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে এটি লেখা হয়েছে। তাহলে ধরা নিলাম আমরা আনুমানিক 1000 বছর আগে আমাদের প্রথম যে লিখিত রূপ ভাষার, সেটা বাংলা কাব্যের মাধ্যমে সূচনা হয়েছে। মানে চর্যাপদ হচ্ছে আমাদের প্রথম লিখিত রূপ। তার মানে আমাদের বাংলা ভাষার প্রথম লিখিত রূপ আমরা কাব্য হিসাবেই পেয়েছি। এই কাব্য আস্তে আস্তে 19 শতকে এসে সে ভাষাটা সাধু ভাষায় রূপ লাভ করেছে। 19 শতকে এসে কি করতে, প্রশাসনিক কাজে রাজা বাদশারা চিঠি লিখত, দলিল দস্তাবেজ, জমি জমা বিক্রি, দলিল খতিয়ান এগুলো করত। এগুলো করতে গিয়ে তারা সাধু ভাষাটা ব্যবহার করেছে। এরপরে 20 শতকে এসে এই ভাষাটা আমাদের মুখের ব্যবহারের উপযোগী হয়ে চলিত ভাষায় রূপ লাভ করেছে। তাহলে আমাদের প্রথম ভাষা হচ্ছে কাব্য, দ্বিতীয় ভাষা হচ্ছে সাধু, তৃতীয় রীতি হচ্ছে বর্তমান রূপ, চলিত রূপ বা প্রমিত রীতি। এটা আমাদের একটু জানতে হবে। এটা হচ্ছে আজকে থেকে 1000 বছর আগে। এটা হচ্ছে সাধু হচ্ছে 19 শতকে, আর এটা হচ্ছে বর্তমানে 20 শতকে এবং বর্তমানে প্রমিত রীতি। তাই আমাদেরকে এ হচ্ছে আমাদের ভাষার রীতি, আমাদেরকে এগুলো একটু জানতে হবে। এবং ভাষার যে ব্যবহার, সাধু এবং চলিত ভাষার যে ব্যবহার, যে পার্থক্য, তোমাদের বইয়ে আর কিছু আছে, তোমরা একটুগুলো পড়বে। তোমরা বিভিন্ন গল্প উপন্যাস আগের দিনের রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বই যখন পড়বে, তখন সাধু ভাষার নমুনাগুলো দেখতে পাবে। এবং বর্তমানে সাধু ভাষায় লেখা হয় না বললেই চলে, কিছু কিছু পত্রিকা তাদের সম্পাদকীয়তে সাধু ভাষায় লিখে, আর বাকি সব প্রমিত রীতি এবং চলিত রীতিতে লেখা হয়। তো তোমরা বইটা যখন আর একটু পড়বে, তোমাদের পাঠ্য বইটা, আশা করি বিষয়গুলো আরও পরিষ্কার হয়ে যাবে। তবুও যদি কোনো বিষয় জানার থাকে আমাকে জানাবে,
আমি পরবর্তী ক্লাসে সেটা আলোচনা করার চেষ্টা করব। আর তোমাদের এটা পড়ার পরে তোমাদের বইয়ের অধ্যায়ের শেষে একটা অনুশীলনী দেওয়া আছে, তোমরা বাসায় বসে বসে এই অনুশীলনী সঠিক উত্তরগুলো সবাই করে ফেলবে, করে আমাদেরকে স্কুলের বাড়ির কাজ হিসাবে ফেসবুক পেজে পাঠিয়ে দেবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।